হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আমি শালিনী। আজকে তোমাদের জন্য বিএ অনার্স ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সিসি ওয়ানের যে পরীক্ষা, সেই পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে মূলত আমরা একটা প্রশ্ন নিয়ে যেটা আলোচনা করব সেটা হলো সোর্স থেকে। বিভিন্ন আমরা প্রিভিয়াস ইয়ার্সগুলোতে দেখেছি যে সোর্সের ওপর বিভিন্ন কোয়েশ্চেন্স আসে, যেমন কোনোটা আর্কিওলজিক্যাল সোর্স, লিটারেচার সোর্স। তো মূলত আজকে আমি আর্কিওলজিক্যাল সোর্স নিয়ে একটুখানি ডিরেক্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে বা কীভাবে একটা 10 নম্বরের কোয়েশ্চেন, আমরা যেটা আমাদের স্কোর ডিভিশন বা মার্কস ডিভিশন যেটা জানি যে 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের এবং বাকি হচ্ছে 15 নম্বরের টিকা। 15 নম্বরের 1 নম্বর, 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের বড় প্রশ্ন। মূলত আজকে আমি 10 নম্বরের বড় প্রশ্ন নিয়েই আলোচনা করব এবং সেটাকে তোমরা যদি 5 নম্বরের টিকাও আসে তোমরা তোমাদের প্রয়োজন মতন করে ছোট করে নিতে পারো বা তোমরা পেয়েও যাবে। সো কোনো টাইম ওয়েস্ট না করে চলো আজকে ফার্স্ট সোর্সের ওপর একটা কোয়েশ্চেন্স ওপর নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত এই বছরও মনে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের যে অবদান বা আর্কিওলজিক্যাল সোর্স তার উপরে কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে এবং ফার্স্ট এই কোয়েশ্চেনটার উপরেই আমি ফোকাস করছি। তো প্রশ্নটা হচ্ছে কি, প্রাচীন ভারতের ইতিহাস রচনায়, আমি জানি না তোমরা কতটা দেখতে পারবে, বাট আমি বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এটাকে মিলিয়ে নিও, দেন তোমরা ডেফিনেটলি এটার পিডিএফ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কি, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের, এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কি সেইটাকে আলোচনা করো। ইংলিশে কোয়েশ্চেন যদি আসে, অ্যাক্সেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য আর্কিওলজিক্যাল সোর্স ফর দ্য স্টাডি অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো, আর্কিওলজিক্যাল সোর্স ইম্পর্টেন্ট, আমি বলবো মারাত্মক ইম্পর্টেন্ট, বিকজ ওটা হচ্ছে একটা চক্ষু দেখা, একটা চোখে দেখা একটা উপাদান বা একটা চোখে দেখা সাক্ষ্য, যার উপরে কোনো কথা হতে পারে না। তাই প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে এই প্রত্নতাত্ত্বিক উপাদান বা এই আর্কিওলজিক্যাল রিমেন্স আর রিয়েলি ইম্পর্টেন্ট টু বিল্ড দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। সো এইখানে প্রথম আমি আর.সি. মজুমদারের বক্তব্য দিয়ে, একটা ওনার অনেক বড় বক্তব্য, বাট এটা কন্টিনিউ আছে, বাট যেটার এটা বলা হয়েছে যে ইতিহাস রচনার ক্ষেত্রে তিনি আর.সি. মজুমদার করেছেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এই পুস্তকটির লেখক হচ্ছেন আর.সি. মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার, আমরা সবাই জানি। এই আর.সি. মজুমদার যেটা বলেছেন যে দ্য ইন্ডিয়া displayed a strong indifference toward the properly recording the public of their countries. It continue হচ্ছে, তবে মূলত এই কথাটা হচ্ছে যে প্রাচীন ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে গৌরবের পরিচয় প্রদান করলেও ইতিহাস রচনার ক্ষেত্রে তারা সেই কৃতিত্বটা দিতে পারেনি। যেমন দেখো, ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা বিভিন্ন জানি যে হেরোডোটাস, ইতিহাসের জনক কাকে বলা হয়, হেরোডোটাস, থুকিডিডিস, লিভি, পলিবিয়াস। এনারা, থুকিডিডিসকে আমরা জানি, পলিবিয়াস এবং লিভি, এই নামটা এখানেও ডেফিনেটলি আমরা পাবো, পলিবিয়াস। এই পলিবিয়াস, লিভি যারা রোমের হিস্ট্রি তারা লিপিবদ্ধ করেছেন। হেরোডোটাস যিনি গ্রিক হিস্ট্রি করেছেন। থুকিডিডিস, এই সমস্ত নামগুলো কিন্তু আমাদের খুব পরিচিত, ছোটবেলা থেকে এই নামগুলো আমরা জেনে এসেছি। আমরা তো প্রথমেই জেনে থাকি যে হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। যেভাবে তারা তাদের সময়কালে ইতিহাসকে লিখেছেন, ভারতের ক্ষেত্রে কিন্তু সেটা সেইভাবে কিন্তু হয়নি। তবে আমরা পরবর্তীকালে বিভিন্ন প্রমাণ পাবো, কিন্তু মূলত যে রূপে এনারা করেছেন ইন্ডিয়ার হিস্ট্রির বিল্ডআপের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তাই এটা যেভাবে পরিমাণ দিচ্ছে সেইভাবে হচ্ছে না। তাই মূলত কি হতে হয় যে আমাদের মূলত ডিপেন্ড করতে হয় কি, যে সমস্ত পুরাতাত্ত্বিক উপাদানগুলো পাওয়া গেছে, যে সমস্ত পুরাতাত্ত্বিক উপাদানের সাহায্যে লিপি, মুদ্রা, বিভিন্ন সভ্যতার যে ধ্বংসাবশেষ,
ধ্বংসাবশেষ, ভাস্কর্য, স্থাপত্য, নিদর্শন, এই সব কিছু থেকে কিন্তু ইতিহাস নির্মাণ করা খুব ইজি। মূলত তোমরা দেখার চেষ্টা করো যে আমাদের বিভিন্ন আর্কিওলজিক্যাল রিমেন্স আর রিয়েলি ইম্পর্টেন্ট। কেন? এই যে সাঁচি স্তূপ, হরপ্পা সভ্যতার, এখন তো রিসেন্ট হচ্ছে কি হরপ্পা সভ্যতার যে বিভিন্ন নিদর্শনগুলো যে আমরা দেখছি, বেশি দূরও না, আমাদের এই কলকাতা থেকে বেশি দূর একটা যেতে হবে না, চন্দ্রকেতুগড় নামে একটা বেড়াচাপার অঞ্চলের দিকে একটুখানি বেড়াচাপা দেখে দেখতে গেলে একটা চন্দ্রকেতুগড় নামক একটা হিস্টোরিক্যাল, ওটা আর্লি হিস্টোরিক্যাল একটা প্লেস, যেখানে আজও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা জায়গাটা রেস্ট্রিক্টেড, এবং স্টিল ওই সব জায়গায় যে খনন হয়েছে, তার যে ধ্বংসাবশেষ, পিলার, এই সমস্ত কিন্তু এখনো আছে। তার মানে ওই সমস্ত রিমেন্স দেখে আমরা বুঝতে পারছি যে এই কোনো এক সময়কালে এই অঞ্চলে বা ওই এরিয়াটায় কোনো কিছু একটা সভ্যতা স্টিল ছিল, মানে কি ধ্বংসাবশেষ। স্থাপত্য নিদর্শনকে আমি মূলত একটাই বলবো, সাঁচি স্তূপ। ইট ইজি। লিপি, বিভিন্ন প্রশস্তি সম্পর্কে আমরা যখন এখন আস্তে আস্তে পড়ছো, যখন প্রশস্তি সম্পর্কে তোমরা জানতে পারছো কোন রাজার কোন কোন প্রশস্তি। তোমরা চন্দ্রগুপ্ত মৌর্য পড়েছো, মৌর্যতে এখানে অশোকের বিভিন্ন যে শিলালিপিগুলো, বিভিন্ন যে স্তম্ভলিপি, সেই সমস্ত লিপি, এগুলো হচ্ছে আর্কিওলজিক্যাল রিমেন্স, যেগুলো থেকে সেই সময়কার ইতিহাসকে বিল্ড আপ করতে খুব সহায়তা হয়েছে, এটা এখানে বলেছে। এবার যেটা বলছে যে লিপি বা লেখামালা এবং বিভিন্ন প্রকার হয়, যেগুলো শিলালিপি, স্তম্ভলিপি, ভাষালিপি ইত্যাদি হয়। এবার মূলত বলেছে যে লিপি উৎকীর্ণ করার বিদ্যাকে, মানে লিপিটা যে পড়ছি যে উৎকীর্ণ করার এই বিদ্যাটাকে বলা হয় এপিগ্রাফি, এবং যারা লিপিটাকে অধ্যয়ন করছেন তাকে বলা হয় প্যালিওগ্রাফি। দুটো ইম্পর্টেন্ট, মানে একটা প্রশস্তিকার, একটা লিপি ভাষা বা লিপির কাছে। এখানে যেটা বলছে যে যারা প্রশস্তি বা একটা শিলালিপি, এই প্রশস্তিটাকে উৎকীর্ণ করছেন, এপিগ্রাফিস, তাদেরকে বলা হয় এপিগ্রাফিস, এবং যারা যেটাকে লিপিটাকে, কোন লিপি কি পড়ছেন, সেটা হচ্ছে প্যালিওগ্রাফি। এই আর্কিওলজির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, তাই কি লিপি এবং প্যালিওগ্রাফি। এবং ঐতিহাসিকরা, আর ঐতিহাসিকের মধ্যে আর.সি. মজুমদার এবং ভিনসেন্ট স্মিথ, খুব ইম্পর্টেন্ট নাম, আর.সি. মজুমদার, ভিনসেন্ট স্মিথ, তারা এই প্রশস্তি বা শিলালিপির গুরুত্বকে কিন্তু মানে অপরিহার্য বলে তারাও মনে করেন। কেন বলা হয় যে প্রাচীন ভারতের রাজারা তাদের রাজত্ব কাল, তাদের বিভিন্ন বর্ণনা, এই বিভিন্ন গৌরবের কথা তারা কিসে মেনশন করছেন? এই তাম্রপটগুলোতে। যেমন দেখো অশোকের শিলালিপিগুলোতে বা অশোকের ধম্মর, যে শিলালিপিকে বেটার হয় ধম্মলিপি যদি বলা হয়, ধম্মলিপিতে উনি আদেশ দিচ্ছেন যে প্রজাদের উদ্দেশ্যে তিনি লিখে দিচ্ছেন যে তার প্রজাদের এই করণীয়, বা তিনি বিভিন্ন বৈদেশিক সম্পর্ক যে স্থাপন করছেন, সেইগুলো একটা শিলালিপিতে বলা আছে। তার বিভিন্ন কীর্তি কাহিনী, কোনো রাজার বিভিন্ন কীর্তি কাহিনী, যেমন তোমরা যদি সাতকর্ণী সম্পর্কে, যে সিসি মানে এইবার আছে, সাতকর্ণী সম্পর্কে এখানে আছে, সেটা তুমি দেখবে, যেটা মৌর্য পরবর্তী সাতকর্ণী, ডেফিনেটলি গৌতমীপুত্র সাতকর্ণী, তার যে দুটো প্রশস্তি, নাসিক এবং নানেঘাট, সরি নট ফর দিস, নাসিক এবং প্রথম সাতকর্ণীর নানেঘাট প্রশস্তি, দুটো আমরা সাতকর্ণীর নাম পাবো। গৌতমীপুত্র সাতকর্ণী তার নাসিক প্রশস্তি, এবং প্রথম সাতকর্ণী তার হচ্ছে নানেঘাট প্রশস্তি। এবং এই নাসিক এবং নানেঘাট দুই প্রশস্তিতে দুই সাতকর্ণীর যে বিভিন্ন যে রাজ্য জয়তে তার গৌরবান্বিত কথা, উইথ দ্য ডেট, অনেক সময় ডেট দিয়ে মেনশন থাকে, অনেক সময় ডেট না দিয়ে মেনশন থাকে, আমরা জানো, এগুলো আমরা দেখেছি। সব থেকে লংগেস্ট সংস্কৃত ইনস্ক্রিপশন হচ্ছে কি জুনাগড় প্রশস্তি, রুদ্রদমনে, শকক্ষত্রপ্রাজ রুদ্রদমনে, তিনি দেখা যান তিনি সংস্কৃত ভাষায় সেই প্রশস্তিটা লিখেছেন উইথ মেনশন দেয়ার ডেট। তার মানে দেখা যাচ্ছে যে কিভাবে তাদের বিভিন্ন প্রত্যেক ঘটনা বা তাদের যে জীবনে যে কিভাবে তারা জয় করছেন, তাদের জীবন কাহিনী একরকমের জানা যায়। কখনো কখনো এই সমস্ত প্রশস্তি তারা নিজেরা লিখছেন না, তাদের সহকর্মী যারা তারাও লিখছেন। আমরা জানি যেমন গৌতমীপুত্র সাতকর্ণী, তার মা হচ্ছেন গৌতমী, তিনি কিন্তু এই নাসিক প্রশস্তি কিন্তু রচনা করেন তার পুত্রের গৌরব কথা লেখার জন্য বা বলার জন্য। তাই এইগুলোতে লাগে। মূলত এই সমস্ত প্রশস্তিগুলো কোথায় থাকে? এই সমস্ত প্রশস্তিগুলো কোথায় লেখা থাকে? নয় কোনো পাথর গাত্রে, নয় কোনো পাহাড়ে, কোনো স্তম্ভ গাত্রে, এছাড়া কোনো তাম্রপটে, কোনো দানপত্রে। এবার তাম্রপট, দানপত্র কি, এটা একটা কনসেপ্ট। দানপত্র কি, আমি একটা জমি দান করলাম ব্রাহ্মণকে,
বা একটা মন্দির দান করলাম, সেটা একটা পটে, এটা তখন তো আর কাগজ খাতা ছিল না, এইগুলোই তো ছিল, এই শিলালিপিগুলোই তো ছিল। এইগুলোকে দান দিয়ে, দান হিসাবে যে আমি এই ব্রাহ্মণকে এই মন্দিরটা দান করছি, আমি এই ব্রাহ্মণকে এই জমিটা দান করছি, এবং আমি লিখে দিচ্ছি যে এখানে আমার কোনো ধরনের সেনাবাহিনী যাবে না, এই পুরো জায়গাটা সেই ব্রাহ্মণেরই থাকবে, বা পুরো মন্দিরটা ব্রাহ্মণের উদ্দেশ্যে আমি দান করে দিচ্ছি, সেটা লিখে দিচ্ছেন। সেটা একটা পটে লিখছেন, সেটা কি বলা হয়, কখনো তাম্রপট বলা হয়, কখনো দানপত্র বলা হয়। এইগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস। এই সব কিছু থেকে কি, যখন দানপত্র লিখছে, আরেকটা পয়েন্ট, দানপত্র লিখছে বা তাম্রপত্র লিখছে, কে দিচ্ছে মানে কোন রাজা, এবং তার সাথে সাথে কাকে দিচ্ছেন সেটা জানা যাচ্ছে, উইথ কোন সময় দিচ্ছে, কোন মানে কোন ঋতুতে দিচ্ছেন, এরকম সব ইনফরমেশন এখানে কিন্তু দানপত্র বা তাম্রপটে লেখা থাকে। সেটা তার মানে আমরা ওখান থেকে জানতে পারছি যে এই সময় এই রাজা ছিল এবং তিনি দান করছেন। তার মানে কি, তার একটা পয়েন্ট যে তিনি ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন, তিনি ব্রাহ্ম ধর্মের প্রতি তিনি আগ্রহ ছিলেন, বা এই ধর্মের প্রতি তিনি আগ্রহ ছিলেন, এগুলো বোঝা যায়। সেটাই এই পাড়াতে বলা হয়েছে যে উদ্দেশ্যে বিভিন্ন রাজাদের নাম আমরা এখানে পেয়ে থাকি। এরপরে হচ্ছে তাদের ডেফিনেটলি প্রশস্তিগুলোতে বলেছি যে তাদের রাজ্য জয়, শাসন অভিমত, বিশ্বাস, ধর্মবিশ্বাস, স্পেশালি ধর্মবিশ্বাস ইত্যাদি কিন্তু একাধিক তথ্য আমরা পেয়ে থাকছি, এবং সেগুলো বিভিন্ন ভাষায়, কখনো পালি, এটা পালি হবে, পালি, প্রাকৃত, সংস্কৃত, পালি, প্রাকৃত, সংস্কৃত একটা বললামই, দ্রুত দমনের জুনাগড় প্রশস্তি, এইগুলো লেখা থাকে। ফার্স্ট যে লিপি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে, প্রথম যদি কোনো লিপি থেকে থাকে, প্রথম লিপি সম্পর্কে আমার যদি জ্ঞান থেকে থাকে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার লিপি। 2500 খ্রিস্টপূর্বাব্দে প্রায় 2000 সিন্ধু লিপি আবিষ্কৃত হয়েছে। মোট 2700টি অক্ষর বা বর্ণ রয়েছে, যা ভারতের সব থেকে প্রাচীন লিপি হিসাবে বর্ণিত, লিপি হিসাবে উল্লিখিত। তার মানে কি, সবার প্রাচীন লিপি, সব থেকে প্রাচীন লিপি কি, সিন্ধু লিপি, যেগুলো পসিবল এখনো কেউ পাঠোদ্ধার করে উঠতে পারিনি, বাট সব মিলিয়ে দেখা গেছে 270টা অক্ষর আছে, এবং এই সবকিছু মিলিয়ে যা পাঠোদ্ধার করতে পারলো, বাট এটা ইন্ডিকেট করছেন বিভিন্ন ঐতিহাসিক বা আর্কিওলজিস্টরা, তারা মনে করছেন যে এটা প্রাচীন লিপি। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট, এরপরে বিভিন্ন পর্ব পেরিয়ে আসছে, তারপরে প্রথম এই লেখার, এই মৌর্যদের লেখার কনসেপ্ট আমরা একটা সময় জানবো যে আমরা স্তগোড়া, মহাস্থানগড় শিলালিপি, যেটা মৌর্য বা প্রাক মৌর্য সময়কালের একটা বলা হচ্ছে। তবে অশোকের, মৌর্য সম্রাটের অন্যতম যে দিকটা হচ্ছে কি, অশোকের সময় তিনি বিভিন্ন শিলালিপি লেখেন, মাইনর এডিক্ট, মেজর রক এডিক্ট, পিলার এডিক্ট। যখনই তোমরা মৌর্য সাম্রাজ্য পড়েছো, অশোক পড়তে গেলে এই এডিক্টস গুলো সম্পর্কে জানবে, মেজর রক এডিক্ট, মাইনর রক এডিক্ট, পিলার এডিক্ট, এই এডিক্টস গুলোতে, এবং এই এডিক্টস গুলো সেই খান্দার বা পাকিস্তান অঞ্চল থেকে প্রায় সাউথ ইন্ডিয়া পর্যন্ত তার বিস্তার আছে। তাই এই সর্বপ্রথম এই একজন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ, আমরা সবাই না জানি, জেমস প্রিন্সেপ 1837 সালে তিনি ফার্স্ট সফলভাবে এটাকে পাঠোদ্ধার করেন। জেমস প্রিন্সেপ 1837 সালে এই অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন, যেটা ব্রাহ্মী লিপি, নট ব্রাহ্মী, এবং অশোকে বিভিন্ন ভাষায় লেগেছে, কোনোটা ব্রাহ্মী আছে, কোনোটা খরষ্টি আছে, কোনোটা গ্রিক অ্যারামিক আছে, যেগুলো আপ টু দ্য নর্থ ওয়েস্টের দিকে চলে যাচ্ছে, যেগুলো পাকিস্তান, খান্দার এই অঞ্চলগুলো থেকে যেগুলো যে শিলালিপিগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো এগুলো আছে গ্রিক এবং অ্যারামিক দুই ভাষায় লেখা, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, কোনোটা ব্রাহ্মী ভাষায় লেখা আছে, ওটা বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় চারিদিকে লেখা। আমরা যেমন দৌলি, শান্তিস্তূপ, সেখানেও মেনশন আছে, আমরা খান্দারের মেনশন পাচ্ছি, মাস্কির মেনশন পাচ্ছি, যেখানে কোথাও কোথাও অশোকের নাম ডিরেক্টলি মেনশন আছে, দেবনাং প্রিয়দর্শী কথা মেনশন আছে, মানে দেবনাং প্রিয়দর্শী কাকে বলা হচ্ছে, অশোককে বলা হচ্ছে, অশোক ডিরেক্ট নামটা বলা আছে। আমরা যাচ্ছি একমাত্র শিলালিপি যেখান থেকে তার নাম আমরা যেটা জানি, তিরুভাকি এবং কুনাল, এই দুজনের নাম আমরা শিলালিপি থেকে জানতে পারি, যে কুনাল নামে তার এক পুত্র অশোকের ছিল। এইগুলো সব শিলালিপি থেকেই জানা। এরপর হচ্ছে মৌর্য সাম্রাজ্যের অনেক অজানা তত্ত্ব, মানে মূলত মৌর্য সাম্রাজ্য এবং অশোক সম্পর্কে জানতে কিন্তু এই শিলালিপিগুলো বা স্তম্ভলিপি, পিলার, মেজর, মাইনর সমস্ত রক এডিক্টস গুলো খুব হেল্প করেছে।
এরপরে আমি যেটা একটা মেনশন করবো সমুদ্রগুপ্ত। আমরা আশা করি জানি, ফুলে আমরা জানি সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের অন্যতম সম্রাট, প্রথম চন্দ্রগুপ্তের পুত্র। এই সমুদ্রগুপ্ত সভাকবি হচ্ছে হরি সেন, এটা হরি সেন। এই হরি সেনের রচিত এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তিতে কি, এলাহাবাদ প্রশস্তি মূলত বলে, এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে বা তার স্তুতি বাক্য করা হয়েছে। স্তুতি বাক্য হলো, তাতেও সমুদ্রগুপ্ত সম্পর্কে অনেক তথ্য এখান থেকে জানা যায়, যে তিনি কিভাবে তার রাজ্য বিস্তার করছেন, তার রাজ্য বিস্তারের বিভিন্ন ভাগ। সমুদ্রগুপ্ত যখনই গুপ্ত সাম্রাজ্য পড়েছি, সমুদ্রগুপ্ত যে বিভিন্ন যে রাজ্য বিস্তারে যে বিভিন্ন ধরনের প্ল্যানিং গুলো, উত্তর ভারতে একরকম নিচ্ছে, দক্ষিণ ভারতে আরেক ধরনের নিচ্ছে, এই সমস্ত কিছু এখান থেকেই জানা যাচ্ছে। এছাড়া আমরা জানতে পারি হচ্ছে দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি থেকে এই রাজার কীর্তি কাহিনী সম্পর্কে জানা যায়। তার মানে দেখছো যে তার সভাকবি যারা, সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি, তারা তাদের রাজাদের উদ্দেশ্যে বা তারা বিভিন্ন স্তুতি বাক্য হিসেবে বিভিন্ন প্রশস্তি রচনা করেছেন। এবং যার থেকে জানা যাচ্ছে যে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানছি, পুলকেশীর দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি থেকে আমরা তার সম্পর্কে জানছি, দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। তার মানে কি কি জানা যাচ্ছে, তাদের রাজ্য বিস্তার, কীর্তি কাহিনী, বিভিন্ন গল্প জানা যাচ্ছে। এছাড়া আছে আরেকটি ইম্পর্টেন্ট, কলিঙ্গরাজ খারবেলের, হোপফুলি নাম জানো তোমরা, কলিঙ্গরাজ। হ্যাঁ, এখানে আমরা কলিঙ্গরাজ খারবেলের নামও আমরা জানবো। কলিঙ্গরাজ খারবেলের হচ্ছে কি হাতিগুম্ফা লেক। এই হাতিগুম্ফা লেক থেকে আমরা জানতে পারছি যে খারবেল তিনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন, তার রাজ্য বিস্তার সম্পর্কেও জানা যাচ্ছে। এছাড়া শক ক্ষত্রপের রুদ্র দমনের জুনাগড় প্রশস্তি, যেটা হচ্ছে লংগেস্ট সংস্কৃত ইনস্ক্রিপশন, তার সম্পর্কে জানা যাচ্ছে। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী, তার সম্পর্কে নাসিক প্রশস্তি, কনৌজের রাজ হর্ষবর্ধনের বিভিন্ন শাসন, শশাঙ্কের গঞ্জাম লিপি। শশাঙ্ক আমরা জানি কে, উত্তর ভারতের প্রথম, উত্তর ভারত না, উত্তর বাংলার, যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, তার গঞ্জাম লিপি থেকে আমরা বিভিন্ন শশাঙ্কের সম্পর্কে আমরা জানতে পারছি। এই সমস্ত থেকে আমরা শাসন কার্য সম্পর্কে জানা যায়। তার মানে বুঝতেই পারছো যে এই সমস্ত শিলালিপি বা প্রশস্তি কতটা ইম্পর্টেন্ট, এবং এই প্রশস্তিগুলো কি একটা আর্কিওলজিক্যাল রিমেন্স, যেখান থেকে আমরা ডিরেক্টলি সেই রাজা সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে কিন্তু খুব ছোট ছোট প্রশ্ন বেরিয়ে আসছে যে কোনটা কার প্রশস্তি, গঞ্জাম কার, শশাঙ্কের, আইহোল কার, দ্বিতীয় পুলকেশীর। এরকম অনেক প্রশস্তি আমরা পাচ্ছি এবং সেগুলোকে একটু মনে রাখতে হবে। এছাড়া শুধুই কি দেশ, বিদেশ থেকেও যে বিভিন্ন আমরা প্রশস্তি পাচ্ছি, এবং সেখান থেকে যে ইন্ডিয়ার সাথে যে তার কানেকশন, বা ইন্ডিয়াতে কিভাবে সেই বিদেশি আক্রমণরা বা বিদেশি শাসকরা তাদের রাজ্য স্থাপন করেছিল, সেই সম্পর্কে জানা যায়। এবং প্রাচীনকালে যে কোন কোন বিদেশিরা রাজ্য স্থাপন করেছে বা সাম্রাজ্য করেছে, এখানে জয় করেছিল বা সাম্রাজ্য স্থাপন করেছিল, আমরা সবাই সেটা জানি। শক ক্ষত্রপ, ইন্দ্র, গ্রিক, কুষাণ। কুষাণরা কমপ্লিটলি কি, কুষাণ তো এসছেন নর্থ ওয়েস্ট থেকে, এরা নর্থ ওয়েস্ট থেকে কিভাবে এসে ইন্ডিয়াতে এসে তাদের টেরিটরি এক্সপ্যানশন করছে সেটা জানা যাচ্ছে। তাহলে কি বিদেশ থেকে যে দুটো ইনস্ক্রিপশন পাওয়া যাচ্ছে, ফার্স্ট হচ্ছে কি বোগাসকই। আর্য যখন পড়েছ, আর্য সভা বৈদিক সভ্যতা যখন পড়েছ, যেখানে দেখছো যে এই বোগাসকইয়ের সাথে, বোগাসকইতে এমন এমন কিছু দেবদেবীদের নাম উল্লেখ করা আছে যেগুলো আর্যদের দেবদেবীদের সাথে খুব সিমিলার, এটা জানা যাচ্ছে। এছাড়া কি আছে, আমাদের ভারতে আগমনের সময়কালে ব্যাবিলন এবং মেসোপটেমিয়ার যেটা রিলেশনশিপ, সেটা আমরা কিন্তু এই বোগাসকই থেকে জানতে পারছি। এছাড়া ইরানের পলিস নগর, ইরানের একটা নগর নাম হচ্ছে পলিস, এই পলিস নগর থেকে আমরা কি জানতে পারছি, নাক্স-ই-রুস্তাম, যেটা পলিস নগর থেকে পাওয়া গেছে ইরানের। এখান থেকে আমরা কি জানতে পারছি যে পারসিক রাজারা কিভাবে উত্তর পশ্চিম থেকে ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার বা টেরিটরি এক্সপ্যানশন করেছে, কতটা করেছে,
কতটা তার কি সাম্রাজ্যের পরিমাণ, সেটা কিন্তু নকশি রুস্তম থেকে তথ্য পাওয়া যায়। তার মানে বুঝতেই পারছো যে ইনস্ক্রিপশনস, প্রশস্তি, লেখমালা, তাম্রপট, কপার প্লেট, হোয়াট এভার যাই বলো, যেটা হচ্ছে কি আর্কিওলজিক্যাল রিমেন হিসাবে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিরেক্ট সোর্স সেই রাজার সম্পর্কে জানার জন্যে। এরপর হচ্ছে কি মুদ্রা। মুদ্রা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। মুদ্রা থেকে কি জানা যায়? মুদ্রা থেকে জানা যায় হচ্ছে কোন রাজা কোন টাকা প্রচলন করছে, কোন মুদ্রা প্রচলন করছেন, এবং তার মুদ্রায় কি কি ধরনের অবয়ব চিত্র উৎকীর্ণ করা আছে, কি নাম উৎকীর্ণ করা আছে, সেইগুলোই মুদ্রায় আছে। এবং মুদ্রার কোয়ালিটির উপর ডিপেন্ড থাকে। বিভিন্ন রাজারা বা বিভিন্ন সম্রাটরা বিভিন্ন পর্বে বিভিন্ন ধরনের মুদ্রা উৎকীর্ণ করেছেন। কোনোটা স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা, সোনার মধ্যে অনেক সময় খাদ মেশানোর, যে সোনায় কম খাদ মানে কি, সেই সময় আমরা যেটা বুঝতাম, আমরা যেটা বুঝি, যেটা গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে মারাত্মক ইম্পর্টেন্ট, যে দেখা যাচ্ছে যে গুপ্ত সাম্রাজ্যের প্রথম দিকে, মানে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এনাদের সময় স্বর্ণ মুদ্রা বা গোল্ড কয়েনে যতটা বেশি গোল্ড পার্সেন্টেজ দেখা যাচ্ছে, লাস্টের দিকে যে আফটার স্কন্দগুপ্তর পর সে স্বর্ণ মুদ্রাতে দেখা যাচ্ছে যে গোল্ডের পরিমাণ কম, খাদের পরিমাণ বেশি। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে দুটো যে যখন আস্তে আস্তে কি ডাইনেস্টিটা বা গুপ্ত সাম্রাজ্য ডিক্লাইন হওয়ার পথে বা শেষ হওয়ার পথে, এবং তাতে কি হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের নয়, তাদের সাম্রাজ্যের টালমাটাল অবস্থা ছিল, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছিল না, স্বর্ণ মুদ্রা থেকে জানা যাচ্ছে। এই স্বর্ণ মুদ্রাতে বা শুধু স্বর্ণ মুদ্রা না, তার প্রচলিত বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধাতুর মুদ্রাতে কোন রাজা কিরকম অবস্থায় থাকতেন। ধরো কোন রাজা, এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি যে সমুদ্রগুপ্ত তার মুদ্রাতে বিনারত অবস্থায় একটা চিত্র পাওয়া যায়, যার থেকে আমরা ইমাজিন করতে পারছি যে সমুদ্রগুপ্ত একজন সঙ্গীত অনুরাগী ব্যক্তি ছিলেন। এছাড়া অনেক সময় তার বিভিন্ন এপিথেটস বা বিভিন্ন বিশেষণ বা উপাধি লেখা থাকতো, পরাক্রম, পশুপতি, এরকম ধরনের অনেক ধরনের ওয়ার্ডস কিন্তু এই কয়েন্স গুলোতে লেখা থাকতো। তার থেকে আমরা বুঝে যেতাম যে রাজা এই উপাধি গ্রহণ করেছেন। কোনো চিত্রে দেখা যাচ্ছে যে রাজা মুদ্রা চিত্রে এবং এখন দেখা যাচ্ছে যে মুদ্রাতে কখনো কখনো সেই মুদ্রা দেখা যাচ্ছে বাঘ শিকার করছেন, তিনি পরাক্রম ছিলেন। কোনো মুদ্রাতে দেখা যাচ্ছে যে তার উল্টো দিকে, একদিকে দেখা যাচ্ছে রাজার এরকম পরাক্রম চিত্র, উল্টো দিকে দেখা যাচ্ছে তার দেব দেবীদের উদ্দেশ্যে একটা চিত্র অঙ্কন আছে। কোনোটায় লক্ষ্মী দেবী উৎকীর্ণ আছেন, কোনোটায় দুর্গা বা মকর দেবী উৎকীর্ণ করা আছেন, কোনোটা শিবের প্রতি উৎকীর্ণ। তার মানে বোঝা যাচ্ছে যে সেই রাজা কোন ধর্মের প্রতি বা কোন দেবী বা দেবদেবীর প্রতি ইষ্ট দেবতা তার দেবদেবী ছিল, বা তিনি কোন দেবতাকে মানতেন বা কোন ধর্ম মানতেন, এটা বোঝা যায়। মুদ্রার কোয়ালিটি, যেটা খাতের কথা বললাম, খাদের অবস্থা দেখলে কি বোঝা যাচ্ছে, তৎকালীন সময়কালের যে সামাজিক বা আর্থসামাজিক সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, সেটাকে বুঝতে কিন্তু হেল্প করে এই মুদ্রা। এছাড়াও মুদ্রায় অনেক সময় একমাত্র সোর্স হয়ে দাঁড়িয়ে গেছে শুধু সেই রাজ্য, সেই সাম্রাজ্য সম্পর্কে বা সেই ডাইনেস্টি সম্পর্কে জানার ক্ষেত্রে। সেটা স্পেশালি দেখা যাচ্ছে ইন্দ্রগ্রীক বা সক্ষত্রপদের। ইন্দ্রগ্রীকদের ক্ষেত্রে যদি বলি, 42-43 জন রাজার মধ্যে 36 জন রাজার নাম একমাত্রই মুদ্রা থেকে জানা যায়, এবং তাদের প্রচলিত প্রশস্তির থেকেও কয়েন হচ্ছে একমাত্র তাদের সাক্ষ্য প্রমাণ যে তারা যে এইখানে ইন্ডিয়াতে ছিল, তাদের ইন্ডিয়াতেও তাদের টেরিটোরিয়াল এক্সপ্যানশন ছিল, সেটা জানা যায়। কোন রাজা, মানে কোন ইন্দ্রগ্রীক রাজা, পরপর নামগুলো আমরা পাচ্ছি। এমন দেখা যাচ্ছে যে তাদের ইষ্ট দেবতা, এমন দেখা যাচ্ছে যে ইন্দ্রগ্রীকরা কখনো কখনো তাদের হোম জোন বা তারা তাদের যে পারিবারিকভাবে বা তাদের জন্মগতভাবে যেই গ্রিক দেবতার দেবদেবী আরাধনা করে আসছেন, তাদেরও দেবদেবীর চিত্র উৎকীর্ণ করা আছে। কিন্তু এরপর দেখা যাচ্ছে যে যখন তারা ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করছে তাদের টেরিটরি, কখনো তারা সেই সময় ইন্ডিয়াদের বা ভারতের ধর্ম বা দেবদেবীদেরকেও মানতে শুরু করেছিলেন, বা তাদেরকেও আরাধ্য হিসাবে তারা পূজিত, মানে তাদের পূজিত হয়ে থাকতেন, তারা পুজো করতেন। সেইটার হিসাবে অনেক সময় দেখা যাচ্ছে যে কখনো লক্ষ্মীর মূর্তি, ইন্দ্রগ্রীকদের ক্ষেত্রে লক্ষ্মীর মূর্তি, বলরামের ছবি তাদের ইন্দ্রগ্রীকদের কয়েনে উৎকীর্ণ আছে।
মানে অ্যাট এ টাইম দেখা যাচ্ছে টোটাল সোশিও ইকোনমিক রিলিজন পার্সপেক্টিভ বুঝতেও সেই সোসাইটির ক্ষেত্রে বা সেই ডাইনেস্টির ক্ষেত্রে সেই টাইমের জন্য মুদ্রা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সোর্স। তো এখানে যেটা বলা হয়েছে যে ভারতের ইতিহাস রচনা একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান রাজাদের সম্পর্কে বিভিন্ন তথ্য, তাদের বংশ তালিকা, সন তারিখ ইত্যাদি বোঝা যায়। দেবদেবী সম্পর্কেও জানা যাচ্ছে। ইন্দোগ্রিক, শক, পল্লব, কুষাণদের ইতিহাস জানতে মূলত এটা সহায়ক। মূলত বলে রাখি যে কুষাণ, এটা এখানে লেখাও আছে যেটা, যে কুষাণ রাজরাজাদের দ্বারাই, স্পেশালি হচ্ছে এটা হচ্ছে বিমকথফিসিসের দ্বারাই কিন্তু সর্বপ্রথম ভারতের স্বর্ণ মুদ্রা চালু হয়। এবার বলে রাখি, আবার বলছি যে বিমকথফিসিসের দ্বারা, এটা যে শর্ট কোয়েশ্চেন যদি এসে এসে যায় যে কোন রাজা সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা ভারতে চালু করে, বিমকথফিসিসের দ্বারা, মূলত কুষাণদের দ্বারাই ভারতের স্বর্ণ মুদ্রা চালু হয়। এবং ইন্দ্রগিকদের মোট 36 জন রাজাদের নাম সম্পর্কে আমরা এই মুদ্রা থেকে জানতে পারি। মৌর্যদের সময়কালেও কিন্তু মুদ্রা ছিল, সেটা ছিল হচ্ছে পাঁচ মার্ক কয়েন। পাঁচ মার্ক কয়েন খুব ইম্পর্টেন্ট, এই পাঁচ মার্ক কয়েন নামটা জেনে রাখো। তাদের শাসন সম্পর্কে জানা যায়। তাম্র হবে এটা, কপার কয়েন লিখে দিচ্ছি এখানে। কপার কয়েন, এই সমস্ত কিছু প্রাপ্তি কিন্তু সেই সময় তাদের হয়েছে। এবং দেখা যাচ্ছে যে কয়েন্সের যে বিভিন্ন ডিনোমিনেশনস আছে, বিভিন্ন যে টাইপ অফ কয়েনগুলো যখন আমরা বিভিন্ন আর্কিওলজিস্টরা যখন ট্যালি করছেন, বিভিন্ন আর্কিওলজিস্টরা দেখছে যে এটার খাত বেশি, একটা সময় এর খাত কম ছিল, একটা সময় খাত বেশি, তার মানে ডেফিনেটলি কিছু না কিছু একটা ইকোনমিক্যাল বাউন্ডেশন তৈরি হয়েছিল সেই সময়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ডাইরেক্ট বলছে কি একটা আর্কিওলজিক্যাল সোর্স কতটা হেল্পফুল তৎকালীন সময়কারে ইতিহাস নির্মাণের ক্ষেত্রে, সেটাই এখানে বলা হয়েছে। এবং প্রতিপত্তি বৃদ্ধি সম্পর্কে জানা যায়। এরপর যেটা দেখা যাচ্ছে যে আর্থিক দুরবস্থার কথা তো আমরা জানছি, যে মুদ্রার কোয়ালিটি যখন ডাউন হচ্ছে, তার মানে আর্থিক দুরবস্থা, সোশিও ইকোনমিক্যাল ভ্যারিয়েশন সম্পর্কে জানা যায়। এছাড়া দেখছি যে আমরা আগেই মেনশন করেছি সমুদ্রগুপ্ত যে মুদ্রাতে বিনারত অবস্থায়, যার থেকে বোঝা যাচ্ছে যে বিনারত অবস্থায় তিনি যে ছিলেন সেটা চিত্র সেখানে পাওয়া যাচ্ছে। এমনকি প্রথম চন্দ্রগুপ্ত যিনি হচ্ছে সমুদ্রগুপ্তের পিতা, এটা বিভিন্ন মতান্তর আছে যে এটা হয়তো সমুদ্রগুপ্ত উৎকীর্ণ করেছেন বা প্রথম চন্দ্রগুপ্তের দ্বারা উৎকীর্ণ, বাট একটা মেনশন দেখা যাচ্ছে যে একটা মুদ্রাতে চন্দ্রগুপ্তেরই হোক বা সমুদ্রগুপ্তের দ্বারা প্রচলিত এক মুদ্রাতে চন্দ্রগুপ্ত এবং প্রথম চন্দ্রগুপ্ত এবং তিনি তার স্ত্রী কুমারী দেবীর সাথে একসাথে একটি চিত্র আছে, তার থেকে বোঝা যাচ্ছে তিনি তার স্ত্রী এবং তাদের সাথে লিচ্ছবিদের সাথে আমরা ভালো একটা সম্পর্ক, যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছে সেটা আমরা জানতে পারছি। তাই এইটাই দেখা যাচ্ছে যে সমুদ্রগুপ্তের বিভিন্ন মুদ্রাতে বিনারত অবস্থায়, প্রথম চন্দ্রগুপ্তের প্রচলিত মুদ্রাতে প্রথম চন্দ্রগুপ্ত বা সমুদ্রগুপ্ত, দ্যাটস এ ডিফারেন্ট, বাট মুদ্রাতে আছে যে তার পত্নী, যে তার সাথে তার পত্নীর যে চিত্র সেটা উৎকীর্ণ করা আছে। এবং তিনি হোক বা তার এই গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন রাজারা যে ধর্মমত বা যে ঈশ্বরের ইষ্ট দেবতা তারা ছিলেন, তাদের চিত্র কিন্তু তাদের মুদ্রাতে উৎকীর্ণ করা থাকতো। এই মুদ্রা থেকেও অ্যাট এ টাইম আমরা সন তারিখ সম্পর্কেও কিন্তু আইডিয়া করতে পারি। যেমন 57 খ্রিস্টপূর্বাব্দ সম্মত এই কয়েন্স থেকেই জানতে পেরেছি। 78 শকাব্দ, এই শকাব্দটা যেটা ইন্ডিয়ান ন্যাশনাল, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা এখনো প্রচলিত করেন বা ওনারা এখনো ইউজ করেন, এটা বলা হয়। তবে এই 78 শকাব্দ এটা কোথা থেকে জানছি, 78 খ্রিস্টপূর্বাব্দ বা কনিষ্কের প্রচলিত শকাব্দ, সেটা কয়েন্স থেকেই জানছি। চোলেদের প্রচলিত স্বর্ণমুদ্রা, তার নাম হচ্ছে কাশু। এই কাশু থেকেও কিন্তু আমরা চোলেদের যে প্রচলিত যে তাদের সন তারিখ সেটা জানতে পারছি। পাল বংশ নারায়ণী রৌপ্য মুদ্রায় পালেদের যে তারা সময়কাল সূচনা করেছিলেন তাদের সম্পর্কে জানতে পারছি। এই সমস্ত মুদ্রা থেকে কোন রাজারা কোন কোন ডেট প্রচলিত করেছেন সেটাও কিন্তু আমরা মুদ্রা থেকেই জানছি, এটা কিন্তু অন্য কোনো সোর্স নেই জানার। এরপর তো হচ্ছে এগুলো তো আছে কি, প্রশস্তি হলো, মুদ্রা নিয়ে আলোচনা হলো। এবারে খনন কাজের ফলে কি শুধু এইগুলোই পাওয়া গেছে? আরো অনেক কিছু তো পাওয়া গেছে। গোটা সভ্যতার ধ্বংসাবশেষ,
গোটা সভ্যতা ধ্বংসাবশেষ বলতে তোমাদের কাছে ফার্স্ট ইমাজিনারি হচ্ছে, প্রথম ইমাজিনেশনে আসছে হরপ্পা সভ্যতা। একদম তাই। হরপ্পা সভ্যতা তো বিভিন্ন ঐতিহাসিকরাই তো বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদরা, ইংরেজ প্রত্নতত্ত্ববিদ, আমাদের ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অন্যতম বাঙালি একজন প্রত্নতত্ত্ববিদ, তাছাড়া আলেকজান্ডার কানিংহাম, দয়ারাম সাহানি, এছাড়া কত মানুষেরা বা কত প্রত্নতত্ত্ববিদরা তারা তাদের প্রত্নতাত্ত্বিক উৎখননের মাধ্যমে এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। তার মানে দেখা যাচ্ছে যে প্রত্নতত্ত্বের খনন কার্যের ফলে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার হয়েছে, যেখান থেকে প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণ গঠন করা খুব সহজ। এবং এই সমস্ত ধ্বংসাবশেষ থেকে দেখা যাচ্ছে যে হরপ্পার, আমরা যেটা হরপ্পাতে পড়েছি, যেখানে তিনখানা ফ্রেজ, আর্লি ফ্রেজ, ম্যাচিওর ফ্রেজ, লেট ফ্রেজ, এগুলো কোথা থেকে বোঝা যাচ্ছে? এই যে ধ্বংসাবশেষগুলো আমরা যে আর্কিওলজিক্যাল যে এক্সকাভেশনসগুলো হচ্ছে, এক্সকাভেশনের মাধ্যমে বুঝতে পারছি যে একটা সময় উন্নতি হচ্ছিল, একটা সময় খুব ফ্লারিশ করেছিল, একটা সময় ধ্বংস হয়ে যাচ্ছে, এইগুলো জানতে পারছি। তাই বিভিন্ন মানুষদের অবদানগুলো আছে, যেগুলো এখানে নামগুলো মেনশন আছে, জন মার্শান, অরেঞ্জ স্টাইল, কার্নিংহাম, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন নাম শেষ আর হবে না ওনাদের নাম। তারা বিভিন্ন ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। এর মধ্যে হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকান জেলার মহেঞ্জোদারো, উই হোপ ইউ অল নো দিস, মহেঞ্জোদারো, তারপর হরপ্পা, এইগুলো হচ্ছে দারুণ, মানে এইগুলো হচ্ছে তো সব থেকে পুরো সিন্ধু সভ্যতাটাই আবিষ্কার হয়েছে, যে ভারত তথা গোটা বিশ্বের একটা প্রাচীনতম এবং উন্নততরতম সভ্যতা একটা এই হরপ্পা সভ্যতা। এবং তাদের যে বাড়িঘর, তারা কি ইট দিয়ে বাড়িঘর তৈরি করতেন, তাদের এই যে আমরা ম্যাচিওর ফেজে জানতে পারছি যে হরপ্পা সভ্যতার বাড়িঘরদের খুব দারুণভাবে তৈরি হয়েছিল। একটা শহুরে একটা সিটি কালচার সেখানে লক্ষ্য করা গেছিল, প্রপার ড্রেনেজ সিস্টেম, বাথরুম, একটা আপনার হচ্ছে এখানে বলছে যে জলাশয়, যে স্নানাগার, শস্যাগার, এগুলো কিভাবে, এগুলো থেকে আমি বুঝতে পারছি যে এত বড় স্নানাগার মানে এখানে কোনো ধর্মীয় উদ্দেশ্য বোঝা, শস্যাগার ব্যবহার হতো কোনো শস্য ধরনের রাখার জন্য। এইগুলো থেকে বুঝতে পারছি যে হরপ্পা সভ্যতা কতটা বেশি উন্নততম ছিল। এটা পুরোটাই বোঝা যাচ্ছে কি আর্কিওলজিক্যাল রিমেন্স বা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে। এছাড়া বিভিন্ন জায়গা আছে, তক্ষশিলা, সাঁচি, রাজগৃহ, সারনাথ, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং এই সমস্ত এগুলো কিন্তু বিভিন্ন খনন কাজের ফলেই উঠে এসেছে। এবং যার ফলে তো কি হয়েছে কি তক্ষশিলায় কোন সময় কি ছিল, সারনাথ, সাঁচি, এগুলো তো কি তার অবদান ছিল, মানে সাঁচি, সারনাথ আমরা বেসিক্যালি জানি যে গৌতম বুদ্ধের আমলে, এইগুলো আমরা বুঝতে পারছি এই আর্কিওলজিক্যাল রিমেন্স বা খনন কাজের ফলেই কিন্তু এগুলো প্রাপ্ত হয়েছে। এছাড়া খনন কাজের ফলে প্রাপ্ত হচ্ছে মঠ, মন্দির, বৌদ্ধ বিহার, স্তূপ, বিভিন্ন দেবদেবীর মূর্তি, হোপফুলি বুঝতে পারছো যে বিভিন্ন টেরাকোটার মূর্তি বা মাটির মূর্তি, তারপরে সুন্দর অলংকারিক যে কাজগুলো করা, যেগুলো এখানেই মেনশন করেছে, সুন্দর অলংকারিক শিল্পের কারুকার্য, যার থেকে বোঝা যায় এগুলো হচ্ছে অন্যতম প্রত্নতাত্ত্বিক উপাদান। কোনো আর্কিওলজিক্যাল খনন কাজে বা কোনো এক্সকাভেশনের ফলে একটা টেরাকোটা মূর্তি আবিষ্কার হয়েছে, যেটা হরপ্পা সভ্যতার ক্ষেত্রে কি হয়েছে যে একটা দেখা যাচ্ছে যে টেরাকোটার একটা দেবী মূর্তি, একটা নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে, যেখানে হচ্ছে কি তার যে যৌনাঙ্গ থেকে একটা গাছ বা বিভিন্ন গাছ টাছ ছবি সেখানে বা টেরাকোটাতে উৎকীর্ণ করা, যার থেকে বোঝা যাচ্ছে যে হরপ্পা সভ্যতার মানুষেরা মাতৃদেবী বা একটু মেট্রিয়ার্কাল সোসাইটি, বা তারা প্রজননকে বা তারা ওইটাকে সেলিব্রেট করতেন, এটাকে দেখা যাচ্ছে। বেশ কিছু এখনো তুমি দেখতে পারবে যে টেরাকোটা মূর্তি, তার খুব সুন্দর সুন্দর অলংকার তার ডিজাইন করা টেরাকোটাতে, তার থেকে বুঝতে পারবো খুব দামি দামি সেই সময়কার মানুষেরা অর্নামেন্টস পরতেন। তার থেকে একটা তো ও সেই সময়কার যে কোন লেভেল থেকে আমি মূর্তিটা পারছি, তার থেকে আন্দাজ করে নিতে পারি যে হয়তো সেই সময়কার মানুষেরা খুব দামি দামি গয়নাগাটি পরতেন, মানে আর্থিক সচ্ছলতা ছিল। এই সমস্ত কিছু হিস্ট্রি বিল্ড আপ, এনশিয়েন্ট হিস্ট্রিকে বিল্ড আপের ক্ষেত্রে খুব সহায়তা করে, সেটাই এখানে পুরোদমে বলা আছে যে এছাড়া হস্তিনাপুর গুরুত্বপূর্ণ জায়গা, কোসাম্বি, সারনাথ ইত্যাদি খনন কার্য তো চলেছে। এছাড়া হচ্ছে খাজুরাহের মন্দির, হোপফুলি জানো, অমরাবতী, মথুরা এবং গান্ধার শিল্পে যে বিভিন্ন যে নিদর্শন, সেগুলো প্রত্নতাত্ত্বিক উৎখননের মাধ্যমেই পাওয়া। এছাড়া গুহার ক্ষেত্রে আমি যদি মধ্যপ্রদেশের ভীমবেটকা, এলিফ্যান্টা গুহা, এগুলো একটা আর্কিওলজিক্যাল রিমেন্স হিসাবে আমরা স্টিল পেয়ে থাকি, যেখান থেকে
সেই সময়কার ভীমবেটকা থেকে আমরা এনশিয়েন্ট বা একদম প্রি হিস্টোরিক পার্টসগুলোকে আমরা প্রি হিস্টোরিক বা মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, মেসোলিথিক, এই পূর্ব এজটাকে আমরা এখান থেকে জানতে পারছি ভীমবেটকা থেকে। এলিফ্যান্টা গুহা থেকে আমরা জানতে পারছি যে 700-800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে খ্রিস্টাব্দ বলবো, খ্রিস্টাব্দের সময়কালে কোন কোন রাজা তাদের বিভিন্ন দেবী মূর্তি, বৌদ্ধ মূর্তি কত ধরনের সেখানে উৎকীর্ণ করা আছে। এই সমস্ত কিছু মূলত ইতিহাস পুনর্গঠনের সহায়ক, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং ইতিহাস নির্মাণের একটা সত্যি একটা গুরুত্বপূর্ণ উপাদান। যা কি হয় কি সবসময় অলওয়েজ মনে রাখবে যে সাহিত্যিক উপাদান কখনো কখনো একটু বায়াসড হয়ে যেতে পারে। এই যে কোনো একটা রাজা একে অপরকে প্রেস করলো, মানে আমি প্রেস করতে গিয়ে তার ভুল ঠিকঠাক লিখলাম না, কনস্ট্যান্ট ভালোগুলো লিখে গেলাম বা বায়াস হয়ে গিয়ে আমি কত কিছু লিখে গেলাম। সব সময় যে সাহিত্যিক উপাদান যে ঠিক এভিডেন্স দেবে তা নয়, সেই ক্ষেত্রে আর্কিওলজিক্যাল রিমেন্স ইজ দ্য বেস্ট অপশন। সেই সময়কার বিষয়গুলোকে ট্যালি করতে বা আমাদের কাছে একটা সাক্ষ্য প্রমাণ হিসেবে থাকে। যেমন আমরা জেনে থাকি যে মহাভারতের যুদ্ধ হয়েছে, কিন্তু মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ তার কিন্তু আর্কিওলজিক্যাল এভিডেন্সেস আছে। এই সব কিছুই হচ্ছে এটাই মূলত এই পুরো নোটসটাতে এই বিষয়গুলোকে এখানে এক্সপ্লেন করা আছে। সো এইটা হচ্ছে মূলত এই কোয়েশ্চেন্সগুলো আসে আছে মূলত 10 নম্বরে। এটা আমরা 10 নম্বরের কোয়েশ্চেন। যদি 5 নম্বরের হয় বড় ছোট করে ডেফিনেটলি এটাকে নিজের মতন করে লিখতে হবে, বা সবটাই যে মনে থাকবে তা না, কোয়েশ্চেন্সগুলো ভালো করে এখান থেকে কোয়েশ্চেন্স বুঝলে করে নিলে তোমাদের পক্ষেও হেল্পফুল। সো আজকে আমি এই একটা প্রশ্ন নিয়ে মতো আলোচনা করছি যে আর্কিওলজিক্যাল সোর্সের যে কি ইম্পর্টেন্স বা তাদের যে কি অবদান সেটাকে নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করলাম। তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ তোমরা যোগাযোগ করো, তোমরা এটা কমপ্লিট নোটস উইথ পিডিএফ পেয়ে যাবে তোমরা। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট কোনো কোয়েশ্চেন্স নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব। আজকের জন্য এতটাই, টাটা।